তালহা কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত গলায় বলল, রাজকন্যা বলেই তো স্বামীরকে তোমার কাছে আনছি। রাজপুত্র ছাড়া রাজকন্যা ঠিক মানায় না। আমি বহুদিন ধরেই এমন একজন মানুষের জন্য প্রার্থনা করছিলাম যে তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। স্বামীর দুরহানির চোখে আমি দেখেছি সেই সেই দায়িত্বটা। আমি বিশ্বাস করি সেই তোমার জন্য সঠিক। তালহা স্নেহ ভরে বোনের গাল থেকে অশ্রু মুছে দিল, কিন্তু মাহিরা নিরুপায় কণ্ঠে বলল, ভাই, আমি এটা চাই না। আমি ভয় পাচ্ছি এই সম্পর্ককে। তালহার গলায় এবার শীতল দৃঢ়তা। ভয় নয়, বিশ্বাস করো। দিন আসবে যেদিন তুমি নিজেই বলবে এই পৃথিবীতে স্বামীর দুরহানির চেয়ে ভালো মানুষ তা আর নেই। আমি তার অতীত, পরিবার এবং ব্যক্তিত্ব সবকিছু খোঁজ নিয়েছি। সে একজন দৃঢ়চেষ্টা, স্থির ও দায়িত্ববান মানুষ। একটু থেমে তালহা মৃদু হেসে যোগ করল, আর পছন্দ ভালোবাসার কথা। বিয়ে একটি পবিত্র বন্ধন, যেখানে সময়ের সাথে ভালোবাসা গড়ে ওঠে। আজ যাকে তুমি ভয় পাচ্ছ, কাল তাকেই তুমি ভালোবাসবে, এই বিশ্বাস রেখো। মাহিরা কোনো উত্তর দিল না। তার চোখে ছিল কেবল দ্বিধা, গ্লানি আর এক গভীর অজানা আশঙ্কার ছায়া। ভূমিকম্পের মতো একটা প্রশ্ন হঠাৎ জুড়ে দিল মাহিরা। সে শিশুদের মতো সরল চোখে তালহারের দিকে তাকিয়ে বলল, ভাই, তুমি কি আমাকে রাফিয়া ভাবির চেয়ে বেশি ভালোবাসো? তালহার চোখে হাসি খেলে গেল। বোনের এই বাচ্চামে ভরা প্রশ্নে তার হৃদয় নরম হয়ে গেল। এটা কেমন কথা, পাগলামি? আমি আমার বোনকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই পৃথিবীতে কেউ কখনো তোমার জায়গা নিতে পারবে না। মাহিরা চোখের কোণে জমে থাকা অশ্রু লুকিয়ে মুখ ঠুকে কাঁদতে লাগলো। তাহলে কেন ভাই? আমি কি তোমার চোখে সুন্দর নই? আমি কি কখনোই ওই বন্য সামিরের চেয়ে কম কিছু? তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো না? তালহা মাহিরার মাথায় হাত রেখে বলল, আমি আমার সবচেয়ে বড় সম্পদ মাহিরা, তাই তো তোমার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না তুমি কোনো ভুল মানুষের হাতে চলে যাও। মাহিরা মাথা নিচু করে ফিসফিস করে বলল, কিন্তু ভাই, সবকিছু তোমরা ঠিক করে ফেলেছো। আমাকে কিছু জিজ্ঞেস করনি। স্বামী শুধু একটা কথা বলেছিল, সে আমাকে বিয়ে করতে চায়, আর সেটা তার কাছে একটা পবিত্র দায়িত্ব। আমি তখনও ভেবেছিলাম হয়তো সময় আছে, হয়তো তুমি আমার পাশে থাকবে। তালহা কিছু বলার আগেই দৃশ্যপট পাল্টে গেল। ফারহানা দাঁড়িয়েছিল সামিরের সামনে, চোখে গভীর হতাশা, কণ্ঠে ছিল একরাশ ক্ষোভ, চাপা কষ্ট আর ক্ষতবিক্ষত ভালোবাসা। তুমি প্রস্তাব পাঠিয়ে দিয়েছো, সব কিছু ঠিক করে ফেলেছ, একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলে না। আমি তাহলে কি তোমার জীবনে একজন অতিথি? আমি কি শুধু দূর থেকে তোমার বিয়ের এসে মিষ্টি খাওয়ার মানুষ? সামির শান্ত গলায় বলল, ফারহানা আপা, এমন ভেবো না। তুমি আমার কাছে আজও অনেক গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ যে আমি আজও তোমাকে ছাড়া নিজের ভবিষ্যৎ কল্পনাও করি না। ফারহানা দৃষ্টিটা গাঢ় করে ফেলল, কণ্ঠে বিস্ময় আর আক্ষেপ। তাহলে কেন আমার থেকে সব লুকিয়ে রাখলে? আমি কি জানি না মাহিরাকে তুমি কেন বেছে নিয়েছো? সামির এবার এক দৃষ্টিতে তার দিকে তাকালো, চোখে অদ্ভুত এক নরমতা। তুমি হয়তো জানো না, কিন্তু আমার সিদ্ধান্ত কোনো তুচ্ছ অনুভব থেকে আসেনি। আমি বুঝি, আমি জানি বিয়ে কেবল পছন্দ না, দায়িত্ব। আর এই সিদ্ধান্ত আমি কেবল নিজের জন্য নয়, আমার চারপাশের মানুষদের জন্যও নিয়েছে। ফারহানার রাগ যেন কিছুতেই শেষ হচ্ছিল না, মুখ গম্ভীর। তুমি কি বলতে চাইছো সামির? তুমি মেয়েটাকে একবারও আমায় দেখারও প্রয়োজন মনে করোনি? সামির গভীর নিঃশ্বাস ফেলল, যেন ভেতরের অস্থিরতা শান্ত করতে চাইছে। আমি যা করেছিলাম ভালোবেসেই করেছিলাম ফারহানাপা। আমি মাহিরাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের করতে চেয়েছিলাম। আমার হৃদয় ভয় পায়, তাকে হারানোর ভয়। তাই সময়ের অপেক্ষা না করে সিদ্ধান্ত নেই। তার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে একরকম অদম্য সংকল্প। আর তুমি বলছো দেখা করার কথা? আমি তো তোমাকে ওর সঙ্গে দেখা করাতে চেয়েছিলাম। দাঁড়াও 1 মিনিট। এই বলে সামির পকেট থেকে ফোন বের করলো। গ্যালারিতে থাকা মাহিরার মেহেদি, বিয়েতে তোলা ছবি আর ওয়ালিমার অনুষ্ঠান থেকে নেওয়া বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখাতে শুরু করলো। ফারহানা এক ঝলকও তাকালো না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা লাইভা এগিয়ে এসে ফোনটা এক ঝটকায় হাত থেকে ছিনিয়ে নিল।
তার চোখে উচ্ছ্বাস, কণ্ঠে চঞ্চল আনন্দ। ভাই, ও তো অসাধারণ, কি অপূর্ব দেখতে, ও যেন ঠিক রাজকন্যা, আমি একেবারে মুগ্ধ। লাইবা একের পর এক ছবি দেখতে দেখতে অবাক হয়ে উঠল। চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। মেয়েটির সৌন্দর্য, অচেনা মুগ্ধতা আর রাজকীয় চেহারা ওকে যেন অভিভূত করলো। আপনি তো দারুণ ভাগ্যবান ভাই, এমন মেয়ে তো খুঁজে পাওয়াই কঠিন, একেবারে স্বর্গের মতো। লাইবা উচ্চস্বরে কথাগুলো বলে উঠতেই যেন ফারহানার রাগে কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঠোঁটে চাপা হাসি, কিন্তু চোখে প্রচণ্ড ক্ষোভ। তোমরা মনে রেখো, আমি হয়তো ভুলে যেতে পারি যে আমি তোমাদের বড় আপা, কিন্তু এটাও যেন না ভুলো, মায়ের পর আমি তোমাদের আমার বুকে আগলে রেখেছি। আর এই যে জায়গা থেকে বলছি, আমি এই বিয়েতে থাকবো, এই সম্পর্ক যতই পছন্দ না হোক। তোমাকে তো আমার ছেলের মর্যাদা দিয়েই বড় করেছি, সেই ছেলের বিয়ে বলে কথা। তার কণ্ঠে যেন রক্তে ভেজা অভিমান আর ভিতর থেকে উঠে আসা প্রতিশোধ স্পৃহা। তুমি আমায় ভুলে গেছো সামির, কিন্তু আমি তোমাকে ভুলিনি। বিয়ের দিনও ঠিকানা আমাকে জানিয়ে দিও, দেখা হবে সেদিন। এই বলে ফারহানা দরজার দিকে এগিয়ে গেল। সামির চুপচাপ তাকিয়ে রইল ফারহানার পেছনের দিকে। তার ঠোঁটে কোনো শব্দ নেই, কিন্তু চোখে জমে থাকা প্রশ্ন। এখন তুমি বাসায় গিয়ে কি করবে ফারহানা আপা? কিন্তু ফারহানা আর একবারও পিছনে ফিরে তাকালো না। সেদিন তার পায়ের শব্দ যেন ঘরের দেয়ালেও কাঁপন তুলেছিল। লিভিং রুমে একা বসেছিল মাহিরা। সামনে রাখা সাদা কাশ্মীরি কটনের সোফার উপর ছড়িয়েছিল একটি অসাধারণ সুন্দর ডিজাইনের ড্রেস। ঝকঝকে, বিলাসবহুল আর রাজকীয়। মসৃণ স্যাটিন কাপড়ের উপর শুকনো হ্যান্ড এমব্রয়ডারির ঝিকিমিকি ব্যাটোজের ঝলকার সেই মেরুন গোলাপি পিঙ্ক শেডের দীপ্তি তার চোখে এক অদ্ভুত জ্বালা ছড়াচ্ছিল। এটা সামির দুরানি পাঠিয়েছিল বিয়ের জন্য। সাথে ছিল হীরার তৈরি নেকলেস, সাদা নুগেট পাথরের ঝর্ণায় জুড়ে রাখা এক শুকনো নকশা। দামি, অভিজাত, অথচ কেমন যেন এক ভারী বোঝার মতো মনে হচ্ছিল সবকিছু। রেহানাকে তখন মনে হচ্ছিল বিশ্বের সবচেয়ে উদার শাশুড়ি। আর রাফিয়ার চোখে ছিল আগুন। ভিতরে ভিতরে হিংসায় চলছিল সে। তার মন গুমড়ে উঠছিল, আর সেই গুমোট ভাব রাগ হয়ে বের হচ্ছিল ভ্রুকুচকে। অন্যদিকে মাহিরা চুপচাপ বসেছিল। চোখে জল নেই, মুখে হাসি নেই, শুধু একরাশ দুঃখ, ভয়ের ছায়া। হঠাৎ ফোনে একটি বার্তা এলো। এই পোশাকটি পরে আজ রাতে আমার কাছে আসবে মাহি। আমি তোমার অপেক্ষায় থাকবো, অস্থির হয়ে, ভালোবাসার তাড়িত হয়ে। তোমার শরম ও মৌনতা আমার অপেক্ষাকে আরো পবিত্র করে তুলবে। সামির দুরানি সেই বার্তা পড়ে মাহিরার ঠোঁট শুকিয়ে গেল। তার হৃদয়ে যেন ঝড়ে কাঁপতে থাকা কোনো শুকনো পাতার মতো কাঁপছিল। এই মানুষটির প্রেমে না, তার উন্মত্ত দাবিতে সে আজ বন্দী। আরও একবার দীর্ঘশ্বাস ফেলল সে। তার চোখের সামনে আবার সেই রাত ভেসে উঠল, যেদিন সামিরের প্রতিহিংসামূলক রূপ সে প্রথম দেখেছিল। তার চোখে খুনের দৃষ্টি, ঠোঁটের নির্ভীক চাপ, আর ভাঙা কাজ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটি। কে বলে তাকে মানুষ? এদিকে বিয়ের অনুষ্ঠানের ঘর জুড়ে তখন উৎসবের রং। কবুলনামা পড়া হয়েছে, স্বাক্ষর দেওয়া শেষ। চারদিকে অভিনন্দনের গুঞ্জন। সামির দুরানি নিজেকে আজ যেন রাজা মনে করছিল। চোখে অদ্ভুত উজ্জ্বলতা, ঠোঁটে বিজয়ের হাসি। সে আজ এক পাগলের মতো প্রেমে পড়েছে, আর সেই ভালোবাসাকে নিজের করে নিয়েছে। সে নিজেই মনে মনে বলছিল, আজ আমি পূর্ণ, কারণ আছে আমার। সামির দুরানি আজ যেন নিজেই এক আলোক ছটা। সাদা শেরওয়ানিতে তাকে লাগছিল রাজপুত্রের মতো। চোখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি, ঠোঁটে বিজয়ের গর্ব, আর চলাফেরায় ছিল এমন এক আভিজাত্য যা কেবল সেই ধারণ করতে পারে। চারপাশে আলো, সজ্জা, আতিথেয়তার ঝলক। একটি বিশাল ভ্যানিউ, ঝলমলে আলো আর প্রথাগত রাজকীয়তা মিলে এক দারুণ পরিবেশ সৃষ্টি করেছে। তবে সে পরিবেশেও একা বসেছিলেন ফারহানা আপা। চোখে তার অভিমান, তিনি সামিরের জন্য খুশি ছিলেন, কিন্তু নিজের মতামত উপেক্ষিত হয়ে এই সম্পর্কটি মেনে নিতে পারেননি। আজ এসে তিনি জেনেছেন যে মাহিরা একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এমন উচ্চ পর্যায়ের ঘরের বউ হয়ে উঠবে একজন সাধারণ মেয়েটি। এই ভাবনাটা তাকে চমকে দিয়েছিল। তালহা অবশ্য নিজের পক্ষে যতটা সম্ভব করেছেন। ভ্যানিউ, সাজসজ্জা, আয়োজন সবকিছু যেন কোনো অভিজাত পরিবারকেই হার মানায়।
তার মর্যাদার চেয়ে অনেক বড় করে সাজিয়েছেন সবকিছু, শুধু তার বোনের সম্মানের জন্য। মাহিরা তো তার কাছে শুধু বোন নয়, যেন কন্যা। প্রয়োজনে সে তার সবকিছু বন্ধক রাখতে রাজি, শুধু মাহিরার চোখে যেন অশ্রু না আসে। লাইভা মনে মনে ছটফট করছিল নতুন ভাবির জন্য। কখন সে আসবে, কখন দেখবে তাকে, কেমন হবে তার ভাবি। কল্পনায় রাজকন্যার মতো এক ছবি আঁকা হচ্ছিল তার মনে। হঠাৎ তক্ষুনি ঘোষণা হলো, বরকনে মঞ্চে বসে আছেন। ভেতরে ভেতরে অনেকে চমকে উঠল, আবার অনেকে নিঃশব্দে অপেক্ষা করছিল সেই বহুল প্রতীক্ষিত দৃশ্যের জন্য। সামির তার পাশে মাহিরাকে নিয়ে উঠে এলো মঞ্চে। এক ঝলকে তাকিয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে গেল। সত্যিই যেন এক রাজকন্যা। পিঙ্ক রঙের সেই ডিজাইনার লেহেঙ্গাতে তাকে লাগছিল অতুলনীয়। তবে সেই চোখ ধাঁধানো পোশাকের আড়ালে মাহিরার মুখে কোনো উচ্ছ্বাস ছিল না। চোখে মুখে কেবল ক্লান্তি, ভয় আর অসহায়তা। যেন নিজেকে এক জমকালো খাঁচায় বন্দি দেখছিল সে। সামিরের পরিবার থেকে কিছু বিশেষ অতিথিও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ এত বড় ঘরের ছেলে এমন সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করাকে হজম করতে পারছিল না। তবে কারো মুখে কিছু বলার সাহস ছিল না। সামির দুরানির সামনে কি কথা বলবে? এই সমস্ত দৃষ্টির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল মাহিরা। বহিরাগতদের চোখে সে আজ এক সৌভাগ্যবতী কনে, কিন্তু নিজের হৃদয়ে সে ছিল এক বন্দী রাজকন্যা, যার রাজা তাকে ভালোবাসে বটে, কিন্তু তার ইচ্ছার তোয়াক্কা করে না। সামির দুরানির বিয়ে, কিন্তু কোনো মিডিয়া কভারেজ নেই, বন্ধুদেরও ডাকের নীতি নেই, কারণ এই ছিল তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত অধ্যায়, যেখানে শুধু তিনিই থাকবেন আর থাকবে তার ছায়া মাহিরা। মঞ্চে যখন মাহিরাকে আনা হলো, তখন পুরো ভ্যানিউ যেন স্তব্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। তার সৌন্দর্য, তার চোখের বিষাদ, তার পোশাকের তৃপ্তি, সব মিলিয়ে সে যেন এক আধুনিক রাজকন্যা। আর সামির, তার দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল, যেন সমস্ত আলোকসজ্জা ও শব্দ এক মুহূর্তে দূরে সরে গিয়েছিল। আর তার দৃষ্টি আটকে ছিল শুধু এক জায়গায়, মাহিরার চোখে। চোখ দুটি ছিল সজল, যেন বিষণ্ণ নদীর মতো, কিন্তু সে অশ্রুতে সামির পড়েছিলেন মুগ্ধতা আর অধিকার বোধের দ্বন্দ্বে। তিনি চুপচাপ তাকিয়েছিলেন তার দিকে, চোখে এক অপার আকর্ষণ, এক গোপন উন্মাদনা, এক তৃষ্ণা। তুমি গাছো? সামিরের গলা ছিল শান্ত কিন্তু স্পষ্টভাবে গম্ভীর। মাহিরা চোখ মুছে নিয়ে মাথা নুইয়ে বলল, আমি কাঁদছি না, এগুলো আমার চোখ, এমনই। সামির হঠাৎ এক পা এগিয়ে এলেন। কে বলল তোমার চোখ? এখন সবই আমার। বিয়ের পর তোমার চোখ, ঠোঁট, দেহ, নিঃশ্বাস, ঘুম, কান্না সবই কেবল আমার জন্য। তুমি এখন থেকে আমার ইচ্ছে হাসবে, কাঁদবে, নিঃশ্বাস নেবে। মাহিরা স্তব্ধ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, চোখের জল গড়িয়ে পড়ছিল। ভয়, দুঃখ আর অসহায়তা মিশিয়ে এক অচেনা অনুভূতি। তবু সামিরের চোখে লুকোনো এক নিঃশব্দ দুষ্টুমি ছিল। মাহিরা অনিচ্ছা সত্ত্বেও লক্ষ্য করল, আর সে এক মুহূর্তে নিজেই ভেঙে পড়ল। একদিকে ভয়, অন্যদিকে ভালোবাসার মায়া। সে বুঝে উঠতে পারছিল না এই ছায়াময় নদী তাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। এভাবে আমার দিকে তাকাবেন না প্লিজ। মাহিরা মুখ ঘুরিয়ে বলল। সামির হালকা হাসলেন, তবু তার চোখে এক ধরনের আগ্রাসী কোমলতা। আমি তোমাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে ছটফট করছিলাম মাহি। এখন যখন চোখের সামনে আছো, যত ইচ্ছে দেখব। তোমার দিকে তাকিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারি আমার চান। শব্দের প্রতিটি সুর যেন তীব্র গ্রীষ্মমণ্ডলীয় উত্তাপে গলে যেতে চাইছিল। মাহিরা তার ঠোঁট কামড়ে ধরে নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করল। সামির আচমকা প্রশ্ন করে বসল। তোমাকে আমি আসতে বলেছিলাম আমার সাথে দেখা করার জন্য, তুমি এলে না কেন? ভুলে গেছো তুমি আমার? মাহিরা মৃদু হাসার নাটক করে বলল, বিয়েবাড়ি এত লোকজন, সবার নজর এড়িয়ে আমি আপনার সাথে কিভাবে দেখা করতে যাব? বাচ্চাদের মতো জেদ ধরেন কেন আপনি? আমার দিকটাও তো ভাবতে হবে। সামির কিছু না বলে রাগে কটমট করছিল। তার মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব মাহিরাকে নিয়ে এখান থেকে চলে যাবে। বিয়ের আনুষ্ঠানিকতা তখনও পুরোপুরি শেষ হয়নি। তবুও সামির তালহার সম্মতি নিয়ে মিরালকে তার গাড়িতে তুলে নিয়ে চলে গেল। কেউ কিছু বলতে পারেনি। তালহার কাছ থেকেই সম্মতি এসেছিল, তবে অনুমতির অন্তরালে এক অজানা ভয় জড়িয়েছিল। গাড়ির ভিতর মাহিরার চোখ ছিল টপ টপ করে ভিজে ওঠা নদীর মতো। সে কাজ ছিল অবিরত।
হঠাৎই তিনি ফুপিয়ে উঠল। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? অপহরণ করছো নাকি? আল্লাহ, কেউ আমায় কিডন্যাপ করিয়ে নিচ্ছে না তো? স্বামীর কপালে হাত ঠেকালেন। একটা দীর্ঘশ্বাসের পর ঠোঁটে চাপা হাসি তীব্র তাচ্ছিল্য আর মায়ার মিশ্রণে উচ্চারণ করলেন, সুন্দর মেয়েদের বুদ্ধি থাকে না, এই কথা আজ সত্যি মনে হচ্ছে। তুমি কি ভাবছো একজন স্বামী তার স্ত্রীকে অপহরণ করে? তোমাকে নিয়ে যাচ্ছি কারণ তুমি এখন আমার স্ত্রী। এটা অপহরণ নয়, এটা অধিকার। মাহিরা হৃদয় কেঁপে উঠল। সামিরের ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠস্বর তাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। তবু বোকা মেয়ে কথাটা তার হৃদয়ে কাটার মতো বিঁধে রইল। সে কিছু বলার সাহস পেল না, শুধু ভাবছিল এই মানুষটা আসলে কে? সে কি আসলেই তাকে চেনে? গাড়ি হঠাৎ একটা ধাক্কায় থেমে গেল। সামির নেমে গিয়ে নিজ হাতে দরজা খুললেন। নির্বাক, শান্ত অথচ অনড় দৃষ্টি। মাহিরা চোখে চোখ রেখে বললেন, চলো নামো। তারপর তার হাত ধরে পাজাগুলে তুলে নিল মাহিরাকে। যেন এই নারী তার নিঃশ্বাসের সবচেয়ে গভীর দাবির চিহ্ন। মাহিরার হাত কেঁপে উঠল। তবু সে উঠে গেল, কারণ সে জানে এই হাত থেকে সরে যাওয়ার রাস্তা নেই আর। মাহিরার চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়ছিল। এই দৃশ্যের সৌন্দর্য যেন তার চোখের জলের সাথে মিলেমিশে এক অভূতপূর্ব অনুভূতির জন্ম দিচ্ছিল। প্রবেশদ্বার থেকে শুরু করে পুরো জায়গাটা ফুলের কার্পেটে মোড়া। চারপাশে অসংখ্য ক্ষুদ্র আলো জ্বলছে নরমভাবে। মনে হচ্ছে তারা রাতের অন্ধকারের প্রেমের গল্প লেখে। সামনের সমুদ্র তীর থেকে আসা ঢেউয়ের কলতান, আর সেই শব্দের মাঝে হালকা ঠান্ডা বাতাসে কাঁপছিল একটি ফুলে মোড়া কৃত্রিম দেয়াল, যেখানে আলোক বর্ণে লেখা। স্বাগতম আমার জান। মাহিরা থমকে দাঁড়িয়ে গিয়েছিল। সামিরের হাত ধরে হাঁটলেও যেন তার আত্মা স্থির হয়ে গিয়েছিল এই দৃশ্যপটে। হয়তো চোখের পানি দিয়ে, নয়তো হৃদয়ের ধাক্কায়। দুটি চেয়ার রাখা ছিল গোলাকৃতি এক টেবিলের দুধারে। টেবিলের মাঝে জ্বলছিল দুটি সাদা মোমবাতি। আলোক ছটার মধ্যে এক টুকরো শান্তি, এক টুকরো দাবিদার ভালোবাসা। সামির ধীরে কাছে এগিয়ে এসে মাহিরার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, স্বাগতম। তুমি এসছো আমার হৃদয়ের ভিতরে। তুমি এসছো আমার দুনিয়ায়। এখন থেকে এই পৃথিবী তোমার জন্য। তারপর মাথা নত করে ভালোবাসায় ভিজে ঠোঁটে মাহিরার কপালে চুমু আঁকলেন সামির। মাহিরা স্তব্ধ হয়ে গিয়েছিল। তার ভাবনার বাইরেও যে সামির এমন কিছু ভাবতে পারে, তার অনুভবের গভীরে এমন স্পর্শ রাখতে পারে, তা সে কল্পনাও করেনি। কিন্তু ভয়ও তো ছিল। এই মানুষটা ভালোবাসে, কিন্তু যেন এক উন্মাদনায়, যার ভালোবাসা বৃষ্টি নয়, আছে ঝড়। এই মুহূর্তেও মাহিরার পা কাঁপছিল, হাত কাঁপছিল, চোখ কাঁপছিল, তবে সবচেয়ে বেশি কাঁপছিল মন। সামির যেন তা বুঝে ফেলল। এক গাঢ় হাসি নিয়ে সে আবার মাহিরার হাত ধরল। ধীরে ধীরে টেবিলের পাশে নিয়ে গিয়ে বসালো। তার চোখে ছিল আত্মবিশ্বাস, আর ঠোঁটে সেই বিখ্যাত দুষ্টু হাসি। আর মাহিরা, সে এখন স্তব্ধ। ভয়, বিস্ময় আর একটা অদ্ভুত টান তাকে আচ্ছন্ন করে রেখেছে। সে জানে এই রাতটা বদলে দেবে তার জীবন চিরতরে। রাতের নরম আলোয়, সমুদ্রের ঢেউয়ের ছন্দে, ফুলে মোড়া সেই ছোট্ট জায়গাটিতে নিঃশব্দে এক ইতিহাস লেখা হচ্ছিল। ভালোবাসার, উন্মাদনার, আর এক নারীর নীরব সম্মতির। সামির পেছন থেকে এসে মাহিরার কোমল হাত দুটি ধরে তার হাতে তুলে দেয় এক চকচকে রূপালি ছুরি। একটি সুন্দর চকলেট কেক টেবিলের উপর রাখা ছিল, যার উপরে লেখা, আমার জান, আমার মাহি। মাহিরা কিছুটা কাঁপা কাঁপা হাতে কেক কাটলো, আর সামির তার পাশ থেকে উঠে এক টুকরো কেক মাহিরার মুখের কাছে আনলো। সে নিজ হাতে খাইয়ে দিল, আলতো, নরম, যত্ন ভরা স্পর্শে। এরপর হঠাৎ করেই সামির তার বাহু দিয়ে মাহিরাকে পিছন থেকে জড়িয়ে ধরল। তার চিবুক রাখলো মাহিরার কাঁধে। তুমি জানো মাহি, তার কণ্ঠে ছিল চাপা কাঁপন। তুমি আমার কাছে এত গুরুত্বপূর্ণ যে ভাবতেও পারবে না। তুমি আমার উন্মাদনা, তুমি আমার বেঁচে থাকার কারণ। আমার থেকে দূরে যেও না কখনো, নাহলে আমি সত্যিই বাঁচতে পারবো না। মাহিরা সামিরের বুকের সঙ্গে চেপে ধরেছিল, ভয়ে নয়, এবার একটু একটু করে ভরসায়। সামির মাহিরার দুই হাত নিজের দু হাতে নিয়ে তাতে আলতো করে চুমু খেয়ে বলল, এই হাত, এই চোখ, এই কান্না, সব আমার। তোমার প্রতিটা নিঃশ্বাস আমি চাই, শুধু আমার জন্য।
মাহিরা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। সে চোখ কাত করেছিল, কিন্তু সেই চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, যা কেবল প্রেমে পড়া মেয়েদের চোখে ফুটে ওঠে। সামির তার সেই চোখে ডুবে যাচ্ছিল। সে জানে এই মেয়েটা এখনো পুরোপুরি তার নয়, তবে তার মনের রক্তে মাহিরার নাম খোদাই হয়ে গেছে। সে তাকে কখনোই কষ্ট দেবে না, কখনোই জোর করে কিছু নেবে না। সে অপেক্ষা করবে, তাকে সময় দেবে, কারণ সে জানে এই মেয়েটা শুধু তার প্রেম নয়, তার প্রার্থনা, তার প্রতিজ্ঞা, তার উন্মাদ ভালোবাসা। পরের দিন মাহিরা তার বাবার বাড়ি এলো। এসেই যেন থমকে গেলেন। শরীরটা বাড়ির ভেতরে থাকলেও মন পড়েছিল অন্য কোথাও না, সেই একজনের কাছে, সামিরের কাছে। তার চোখে সেই আগুন, কথায় একরোখা গর্জন, আর ভালোবাসার নামে যেন এক তীব্র উন্মাদনা। সবকিছু চোখে চোখে ভাসছিল মাহিরার। বিছানায় বসে জানালার ফাঁক দিয়ে দূরের আকাশটা দেখছিল। মনটা অস্থির, নিজের ভেতরেই যেন নিজেকে খুঁজে ফিরছিল সে। গত রাতের ঘটনা, সামিরের আচরণ, কোনো সাধারণ প্রেমিক নয় সে। তার ভালোবাসাও যেন ছুরির মতো ধারালো, কেটে দেয় আত্মার গভীর স্তর। মাহিরা ভয় পাচ্ছিল। এই ভয়টা শুধুই নিরাপত্তাহীনতার নয়, এটা ছিল এক অনিচ্ছাকৃত আকর্ষণের ভয়। সামিরের তীব্রতা, তার একরোখা দাবি, এসবই কি আসলেই ভালোবাসা, নাকি ভালোবাসার মোড়কে এক ধরনের অধিকার বোধ? তুমি আমার মাহিরা, শুধু আমার। এই বাক্যটা বারবার মাহিরার মনে গুঞ্জন তুলছিল। সামির এখনো ফোন করেনি। ফোনটা নিঃশব্দে ড্রয়ারে রেখে দিল সে। এখন কোনো শব্দ শুনতে চায় না সে, বিশেষ করে সামিরের কণ্ঠে সেই রোর উন্মাদনা। এখন সে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি আগের সেই সামিরের প্রেম আর প্রতারণার ছায়া থেকে। তাদের সেই পুরনো স্মৃতি আজও বুকের ভেতর ছায়ার মতো ঘুরপাক খায়। আর সেই মুহূর্তে সামিরের তীব্র উপস্থিতি যেন সেই পুরনো দাগগুলোতে নতুন করে ঘা দিচ্ছে। তার মনে হচ্ছিল, এখন যদি আমি ওর সঙ্গে কথা বলি, তাহলে আমাকে আবারও অসহ্য সেই দাবিগুলো শুনতে হবে, যেগুলো আমার মনটাকে দম আটকে দেয়। না, এই মুহূর্তে মাহিরার মন প্রস্তুত নয়। তাকে এখন নিজের সঙ্গে একা থাকতে হবে। ভালোবাসার নামে দাবি কারো দাবি হয় কেবল অধিকার, তাহলে মাহিরা তাতে রাজি নন। কেননা ভালোবাসা মানেই তো মুক্তি। রাতে ঘুমের অস্থিরতা ও নতুন দিনের শুরু। রাতটা ছিল নিদ্রাহীন। মাহিরার চোখ অনেক দেরিতে খুলে গেল। বিছানায় বসে সেই রাতে ঘটে যাওয়া দৃশ্যগুলো তার মনে পুনরায় ফিরে আসছিল। তার হৃদয়টা ব্যথায় বেঁধে উঠছিল, যেন কেউ পুরনো আঘাতগুলো নতুন করে ছুঁয়ে দিল। আত্মসমালোচনার মায়াজালে ঘেরা মাহিরা ধীরে ধীরে উঠে গেল। হাত বাড়িয়ে নিঃশব্দে মোবাইলটি ড্রয়ার থেকে টেনে নিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাতের পর থেকে সামির দুরানি তাকে ফোন করেনি। এটাই তাকে সবচেয়ে অবাক করে দিয়েছিল। তারপর নিজেকে কিছুক্ষণ সামলে নিয়ে মাহিরা হাত ধুয়ে লিভিং রুমে, যেখানে তালহা, রাফিয়া ও রেহানা একসাথে বসেছিলেন। মাহিরার শরীরে ছিল একটি সাদা টি শার্ট, অর্ধ স্লিপস সহ, আর সাদা প্যান্ট। তার চুলগুলো ফুসকুড়ি করে বেঁধে একটি কোমল দড়ি তৈরি হয়েছিল। তালহা, যেমন তার স্বভাব, তাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং কপালে স্নিগ্ধ একটি চুম্বন দিল। তারপর তাকে নিজের কাছে টেনে নিল এবং সোফায় বসিয়ে দিল। রাফিয়া মাহিরার দিকে চোখ রেখেছিল হিংসা আর শিক্ষার মিশ্রণে। গোপনে সে বলল, এমন ধনী ও সুদর্শন মানুষকে পেয়ে আমাদের মাহিরা অনেক লাকি। তালহা অবাক হয়ে রাফিয়ার দিকে তাকালো। আমি বলতে চাই, সামির দুরানির মতো মানুষকে বিয়ে করতে কে রাজি হবে না? আর আমাদের মাহিরা সত্যিই ভাগ্যবান, তার মতো স্ত্রী থাকার সৌভাগ্য কারো হয় না। রাফিয়া কথাগুলো বলছিল নিজের মতো করে, যেন মনের ভাব গোপনে উগড়ে দিচ্ছে। মাহিরা হাসলো, আর রেহানাও হেসে উঠল। তালহা যখন তার বোনের প্রতিটি বোকা কথায় হাসছিল, তখন তার মনের গভীরে বিষের মতো একটা শঙ্কা ঢুকে পড়েছিল। মাহিরার প্রতি বিষণ্ণতা যেন তার অন্তর থেকে গলে যাচ্ছিল। রাফিয়া, তালহা বলল, মাহিরার জন্য একটা ভালো জুস তৈরি করো। রাফিয়া মাথা নেড়ে সম্মতি দিল। আমার মাথা খুব ব্যথা করছে, এখন তো সব কাজ শেষ করিনি, আর আজ তো খাবারও বানানো হয়নি, তাই আমাকে এখন সব কাজ করতে হবে। তালহা ক্লান্ত কণ্ঠে বলল। মাহিরা, তুমি একটু সাহায্য করো তো তোমার ভাবিকে।
রাফিয়া হাঁটতে শুরু করলো তার নিজের ঘরের দিকে। তালহা মৃদু আফসোসের চোখে তাকালো রাফিয়ার দিকে। রাফিয়ার কি সমস্যা সেটা কে জানে? তালহা নিজেই নিজের কাছে বলল। মাহিরা হেসে বলল, ভাই তোমার জন্য কিছু আনবো? হ্যাঁ, তোমার হাতে ভালো একটা চা দরকার। মাহিরা রান্নাঘরের দিকে পা বাড়ালো আর তালহা মোবাইলটি হাতে ধরে তাকে অনুসরণ করলো। সামিরের নিস্তব্ধতা আর মাহিরার দ্বন্দ্ব। বিয়ের রাতের পর থেকে সামির একটুও ফোন করেনি মাহিরার কাছে। 2 দিন পেরিয়ে গেছে। অজানা সন্দেহ মিশে গেল মাহিরার মনে। সে কি আমাকে ভালোবাসে সত্যি? এতই যদি ভালোবাসে তাহলে আমাকে কোনো ফোন কল করছে না কেন? আমাকে নাকি চোখে হারায় সে, তাহলে কেন আমায় কল দিচ্ছে না? যখন সামির আমাকে ওই রাতে ডেকেছিল, আমি কিভাবে যেতাম এতগুলো লোকের নজর এড়িয়ে তার সাথে দেখা করতে? সে কি দেখেনি তাকে কত কল বা মেসেজ দিয়েছিলাম আমি যেতে পারবো না বলার জন্য? ওর চোখে পড়েনি নাকি আমার মেসেজ? এদিকে সামির ভাবছে। মাহিরা আমাকে চাপে পড়ে বিয়ে করেছে। মনের গভীর থেকে বলল সে। আমার ভয় আর পরিবারের বাধা তাকে বেঁধে রেখেছে। সে তো কাউকে ভালোবাসে না, অন্য কাউকে পছন্দ করে না, তাহলে আমাকে বিয়ে করতে তার সমস্যা কিসে? এইসব চিন্তা ভাবনার মাঝে লজ্জার এক তীব্র ছোঁয়া এসে সামিরের মনকে ব্যথিত করল। যেন কেউ এক তীক্ষ্ণ ছুরির মতো তার হৃদয়ে আঘাত করেছে। সে নিজেকে বলল, এটা কখনো হতে পারে না। মাহি শুধু আমার একমাত্র অধিকার। আমি ছাড়া পৃথিবীর আর কারো কোনো অধিকার নেই আমার মাহির ওপর। আমি যা বলবো তাই হবে। অন্ধকার ঘরের ভেতর থেকে এক ভয়াবহ অঙ্গীকার উঠল তার মনের গভীরে। আমি তাকে বাঁচতে দেব না। যদি কখনো শূন্য কারো কথা ভাবার সাহস করে, আমি তাকে বাঁচতে দেব না। যদি কখনো শূন্য কারো কথা ভাবার সাহস করে, আমি ছাড়া মাহি আর কারোর কথা ভাবতে পারে না। মাহি আমার মানে আমারই। তার ভাগ আমি 1 ইঞ্চি কাউকে দেব না। এক হাতে সিগারেট ধরে উদ্বেগের অগ্নি পরীক্ষা শুরু করলো সামির। সিগারেটের ধোঁয়া মিশে গেল তার অন্ধকার ভাবনার সঙ্গে। ধীরে ধীরে সামিরের চোখে সত্যি স্পষ্ট হয়ে উঠল এক কঠিন সত্য। সামির কেবলই মাহিরাকে ভয় দেখিয়েছে, ভালোবাসা দেখাতে পারেনি। নতুন দিনের সকাল, নতুন দ্বন্দ্ব। মাহিরার কলেজ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আয়নায় তাকিয়ে তার চুল ঠিক করছিল। তখনই তার মনে ঘুরে ফিরে এলো সেই পাগলামি সুলভ মুহূর্তগুলি, যখন সামির তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল। কেমন অদ্ভুত মানুষ, ভাবল সে। সে মনে মনে হাসলো। সে কি সত্যি আমার ছাড়া বাঁচতে পারবে না? সে 2 দিন ধরে ফোনও ধরেনি, কেন এত ভাবছি আমি? সে মৃদু নিজেকে প্রশ্ন করলো। স্বামী ছাড়া আমার জীবন একটুও শান্তি পাচ্ছে না। হঠাৎ সে নিজের গাল পেটাতে শুরু করলো, যেন নিজেকে জাগিয়ে তুলতে চায়। এসব কি ভাবছিস মাহিরা? তুই কি সামিরের বাচ্চাটার প্রেমে পড়ে গেলি নাকি? মাহিরা বের হলো কলেজ যাওয়ার জন্য। মাহিরা গ্যারেজের দিকে এগোচ্ছিল, সেই সময় তালহাকে দেখলো গাড়ি নিয়ে বাড়ির গেট থেকে বের হচ্ছে। মাহিরা কিছু বুঝতে পারছিল না। তালহা ভাইয়ের তো তাকে নিয়ে কলেজে যাওয়ার কথা ছিল, তাহলে তাকে না নিয়ে কেন এভাবে একা একাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে? তালহা তাড়াহুড়ো করছিল। যত দ্রুত সম্ভব বের হতে হবে যাতে মাহিরার চোখে না পড়ে যায়। কিন্তু মাহিরা ঠিকই তাকে দেখে ফেলেছিল। মাহিরা অবাক হয়ে তাকালো তালহার দিকে। তালহা গাড়ি নিয়ে বের হতেই সোজা মাহিরার সামনে পড়ে গেল। তালহা কি করবে বুঝতে পারে না। তালহা এমন কেউ নন যে হুট করে মাহিরাকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে যাবে। সে সবসময় দায়িত্বশীল কাজ করে নিজের নিয়ম মেনে সময়কে মান্য করে। কিন্তু আজকের দিনে যেন কিছু একটা ভিন্নতা ছিল। তার রোজ দিনের ডিউটি ছিল মাহিরাকে কলেজে পৌঁছে দিয়ে আবার তাকে বাড়িয়ে ফিরে আনা। তার রোজ দিনের ডিউটি ছিল মাহিরাকে কলেজে পৌঁছে দিয়ে আবার তাকে বাড়ি ফিরিয়ে আনা। কিন্তু আজ হঠাৎ কি হলো তার? একটা কালো গাড়ি এসে দাঁড়ালো তালহার গাড়ির পাশে। সামনে 2 গাড়ির মাঝ বরাবর দাঁড়িয়ে আছে মাহিরা। গাড়ির কাঁচ নামিয়ে সামির মুখ তুলে মাহিরার দিকে তাকালো। মাহিরা সামিরের চোখের দিকে তাকালো। চোখে বিস্ময়, কিছু বুঝে উঠতে পারলেন না। সামিরের চোখে আগুন। সে বলে উঠল, গাড়িতে বসো। মাহিরার বুকের মধ্যে এক ধরনের কৌতূহল সাঁতার কাটতে লাগলো। সামির, সে পরিচিত কালো সানগ্লাস আর কালি কালো শার্ট পরে গাড়ি থেকে নামলো। আজও সেই অনমনীয় ভঙ্গিতে, যেন শরীরের প্রতিটি রেখায় জেগে আছে এক রহস্যময় শক্তি। তার পোশাকের রং, দাঁড়ানোর ভঙ্গি, সবকিছুতে যেন এক অদ্ভুত তীব্রতা। মাহিরা নিজেকে প্রশ্ন করল, কি হয়েছে আজ? এত রাগ তার চোখে কেন? সামিরের লালচে মুখ,
খিচে থাকা চোয়াল দেখে মাহিরা বুঝে নিল আজ একটা কিছু ঘটবে। একটা অদৃশ্য অশান্তি যেন ঘনীভূত হয়ে আছে তাদের চারপাশে। তালহা বলল, আমার অফিসে জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। আজকে স্বামীর ব্যাপারটা দেখে নিবে, আমি গেলাম। মাহিরা তাকিয়ে রইলেন। সংযত স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি বোঝাতে চাইছো তালহা ভাই? তুমি তো কখনো আমাকে কাজের বাহানা দিয়ে একলা ছেড়ে দিয়ে চলে যেতে না, তাহলে আজকে হঠাৎ কি হলো? তালহা উত্তেজিত স্বরে বললেন, সে বলেছে আজ তোমাকে নিয়ে পৌঁছে দিবে। তোমার স্বামী নিজে আমাকে অনুরোধ করেছে, তাহলে সেটা আমি কিভাবে না করব মাহিরা? মাহিরা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, মানে মানে কি এই কথার? তালহার কণ্ঠে রাগ আর হতাশার মিশেল। তুমি কি বুঝতে পারছো না? বারবার সহজ কথা জিজ্ঞেস করছো কেন? তুমি কি ইচ্ছে করেই না বোঝার ভান করছো মাহিরা? এই কথার মাঝেই সামির তখন গাড়ির চাবি ঘোরাচ্ছিল। সে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, মাহি, তুমি শুধু আমার স্ত্রী নাও, তুমি আমার সম্মান। আল্লাহ পুরুষকে নারীর উপর মর্যাদা দিয়েছেন। ওই মর্যাদার মানে পুরুষের প্রতি নারীর আনুগত্য অপরিহার্য। এই কথাগুলোর ভার যেন মাহিরা হৃদয়কে চেপে ধরল। এক মুহূর্ত দেরি না করে সে চুপচাপ গাড়ির সামনের দরজা খুলে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করলো ধীরে, গম্ভীরভাবে। সামিরের ড্রাইভিং আসছিল কঠোর, কাঁপানো ধরনের নির্ভুল। একটু বাঁক নিয়েও যেন ভুল নয়, সব যেন একটা অদৃশ্য নিয়ন্ত্রণে চলছে। কিন্তু মাহিরার মন জুড়ে প্রশ্ন আর প্রশ্ন। আজ সামির এমন কেন? এত রূঢ়, এত অভিমানী কেন? একটাও কথা তার মুখে নেই। একটু ভালোবাসার ছায়াও কি রাখা উচিত ছিল না তার কণ্ঠে? গাড়ির ভিতরে নীরবতা যেন ঘনীভূত হয়ে আসছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে আবার শোনা গেল সামিরের কণ্ঠস্বর। নরম নয়, বরং অনড় সিদ্ধান্তে মোড়ানো কাপা কণ্ঠ। মাহিরা, তুমি শুধু আমার স্ত্রী নাও, তুমি আমার সম্মান। আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন, আর তোমাকে দিয়েছেন আনুগত্যের দায়িত্ব। এই কথার পর গাড়ি হঠাৎই থেমে গেল। সামিরের তীব্র ভাষণ আর মাহিরার অন্তর জ্বালা। মাহিরা প্রশ্নবিদ্ধ চোখে সামিরের দিকে তাকালো। কারণ আল্লাহ যেমন তার এবং তার বান্দাদের মধ্যে কোনো অংশীদারিত্ব মেনে নেন না, তেমনি একজন মানুষের জীবনে অন্য কারো স্থান থাকা সহ্য করেন না। পুরুষরাও তাদের স্ত্রীর ক্ষেত্রে অন্য কারো ছায়া মানতে পারে না। সামির বলল গম্ভীরভাবে, আমি তোমার ব্যাপারে খুবই স্পষ্ট। প্রত্যেক পুরুষ তার স্ত্রীর জন্য একমাত্র। আর যদি কোনো স্ত্রী তার প্রিয় পুরুষকে সত্যি ভালোবাসে, তাহলে সে বাতাসকেও ছুঁতে পারে, তার মতে অসহায় হয়ে পড়ে। মাহিরা রক্ত হিম হয়ে গেল। তার হৃদয় যেন বাগাড়ম্বর করে উঠল। সামিরের কথায় সে যেন নিজের মর্মস্পর্শী ব্যথা অনুভব করল। তার মন বলল, যদি কেউ সামিরের কথাগুলো জানতো তবে সে নিশ্চয়ই কেঁপে উঠতো। সামির কলেজের সামনে গাড়ি থামালো। তার হাত ধীরে ধীরে মাহিরার দুপাট্টাকে তুলে নিয়ে তার মাথার উপর সজোরে দিল। তারপর নিজেই চাদর খুলে মাহিরার চারপাশে সাবধানে জড়িয়ে দিল। আজ থেকে আমি তোমাকে কোনোদিন দুপাট্টা ছাড়া দেখব না। মাহিরার চোখে ভয় আর অবিশ্বাস মিশেছিল। তার হৃদয় কাঁপছিল। সে নিজেকে থামাতে পারছিল না। সামিরের এই কঠোর মনোভাবের মাঝে তাকে ভয় পেতে হচ্ছে। এই সত্যটিও সে অস্বীকার করতে পারল না। সামির মাহিরার হাত ধরে আলতো করে ঠোঁটে ঠোঁট রেখেছিল। যা কিছু করো না কেন, আমি তোমার প্রতিটি কম্পন বুঝতে প্রস্তুত আছি। তারপর ধীরে ধীরে সে তাকে ছেড়ে দেয়, যেন একটু মুক্তি দেওয়ার চেষ্টা করছে। মাহিরা কলেজে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। মাহিরা যেন নিজেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ক্লাসে ছিলেন ঠিকই, কিন্তু বক্তৃতাগুলোর কোনো শব্দই যেন কানে ঢুকছিল না। মাথার ভেতরে কেবল ঘুরপাক খাচ্ছিল সামিরের সেই তীব্র চোখ দুটো, তার কঠিন কণ্ঠস্বর এবং সেই ভয়, যা দিন দিন যেন আরো গভীর হয়ে উঠছিল। বাড়ি ফিরে আসার পর নিজের রুমে ঢুকে মাহিরা প্রথমেই যা করলো তা হলো নিজের ফেসবুক অ্যাকাউন্টটি মুছে ফেলা। সে বুঝে গিয়েছিল তার একটা ভুল তাকে কতটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে। যদি সামির কখনো জেনে ফেলে যে সে একজন নন মাহারাম পুরুষের সঙ্গে কথা বলতো, তবে সে হয়তো তাকে ছাড়বেই না, মেরেই ফেলবে। সে নিজেকে এই প্রশ্ন করল, একজন বিবাহিত নারী হয়ে আমার কিভাবে এমন ভুল হতে পারে? এমনকি যদি সে আমার বন্ধুও হয়, তবু কি তা জায়েজ হয়? এটা ভেবেই নিজের হাতেই নিজের ফেসবুক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল মাহিরা। তার শরীর ছিল কলেজে, কিন্তু মন পড়েছিল সামিরের কাছে।
এমনকি বুদ্ধি দিয়ে অংশ নেওয়ার সময়ও তার মন বক্তৃতার উপর গড়ায়নি। সামিরের করা শাসনের ভয়ে তার ভয় ক্রমশ বাড়ছিল। লিভিং রুমে বসে এলইডি স্ক্রিনে একটি সিনেমা দেখছিল মাহিরা। হঠাৎ করেই রাফিয়া ঘরে ঢুকে চিৎকার করে উঠল, এই যে ফোনটা বাজছে না তোমার? পুরো বাড়ির মানুষ শুনতে পাচ্ছে, শুধু তুমি শুনতে পাচ্ছ না। বসে বসে সিনেমা দেখছো, আমাকে রান্নাঘরে এসে একটু সাহায্যও তো করতে পারো। মাহিরা চোখ বড় বড় করে রাফিয়ার দিকে তাকালো। রাফিয়া কটাক্ষ গলায় আবার বলল, বুঝতে পারছি তুমি এখন সামির দোরানির বউ। তার বাড়িতে তো দাস দাসীর লাইন লেগে আছে, আর আমরা এখানে খেটে মরছি। এ বাড়িতে তো এমন কোনো আরাম নেই, সব কাজ আমাকেই করতে হয়। মাহিরা কিছু না বলে ফোনটা হাতে নিতে নিজের ঘরের দিকে এগোলো। পিছন থেকে রাফিয়া কাঁদো কাঁদো গলায় বলেই চলল, আহা, কপাল আর কি ভাগ্য! সামির দোরানির মতো ধনী স্বামীর ঘরে গেলে এমনই হয় বুঝি। আর আমার কপাল তো মধ্যবিত্ত এক স্বামী লেখা ছিল, যার হাতে না আছে সামর্থ্য, না আছে সামিরের মতো রাশিয়ান রোমান্স। নিজের ভাগ্যকে দোষারোপ করে সে হালকা গলায় অভিশাপ ছুড়ে দিল। ওহ আল্লাহ, আমার কপালে যদি এমন কেউ লেখা থাকতো। মাহিরা রুমে ফিরে এসে মোবাইলটি হাতে নিতেই স্ক্রিনে সামিরের মিসড কল আর মেসেজ দেখতে পেল। তার চোখ আটকে গেল সামিরের সেই ভয়লতা মেশানো কণ্ঠে পাঠানো ভয়েস নোটে। তুমি কতক্ষণ ফোনটা তুলবে? তুমি কি ভুলে গেছো যে তুমি বিবাহিত? তোমার চিন্তা করার জন্য তোমার একজন বিয়ে করার স্বামী আছে। ফোনটা সবসময় নিজের কাছে রেখে দিতে কি হয়? আমি তো ব্যস্ত থাকি, যখন তখন তোমাকে কল করতে পারি। নাকি আমার সাথে কথা বলে কোনো ইচ্ছে নেই তোমার? ভয়েসটা যেন একটা শীতল ছুরি হয়ে হৃদয়ে ঢুকে গেল। কিন্তু এই গল্প কি এখানেই শেষ? না, শেষ নয়। এই গল্পের পরিণতির সময়ই বলবে। ঠিক আগের দিনই ছিল তার মিডটার্ম পরীক্ষার শেষ দিন। প্রচণ্ড ক্লান্তি আর ঘুমের চাপে ভেঙে পড়েছিল সে। ঘুমের মধ্যেই কখন যে সামির ফোন করেছিল কিছুই টের পায়নি। সিনেমা দেখতে দেখতে যখন জেগে উঠল তখন অনেক দেরি হয়ে গেছে। মাহিরা ধীরে উত্তর দিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, সিনেমা চলছিল, তাই তো শুনতে পাইনি। সামিরের এক দীর্ঘ নিঃশ্বাস ভেসে এলো অপর প্রান্ত থেকে। তুমি একটু বড় কি ভাবো তোমার স্বামীটাকে? আমি কি শুধুই তোমার জীবনের পাশের একটা সাইনবোর্ড, যার দিকে মাঝে মাঝে চোখ পড়ে আবার ভুলে যাও? মাহিরা স্তব্ধ হয়ে রইল। তার চোখে যেন হঠাৎ করেই রাফিয়ার কথাগুলো ঘুরে ফিরে এলো। তুমি সামির দোরানির স্ত্রী, তার রাজপ্রাসাদে কাজের লোকদের লাইন, এখানে আমরা একা খেটে মরছি। একদিকে ছিল পারিবারিক জ্বালা, অন্যদিকে স্বামীর অপার প্রত্যাশা আর অভিযোগের জাল। আর এই দুইয়ের মাঝে হারিয়ে যাচ্ছিল মাহিরা নিজেই। এমন সময় সামিরের ভিডিও কল এলো। সে জানতো সামিরের সামনে যেতে ভয় করছে, তাই সে সাহস না করে ফোনের পেছনের ক্যামেরা চালু করে কল রিসিভ করলো। সামিরের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। ওয়াও, আমি তো ভাবিনি আমার স্ত্রী এত চালাক। সামনে মুখ না দেখাতে পেছনে ক্যামেরা দিয়ে কথা বলবো। তার হাসিতে কোনো বিদ্রুপ ছিল না, বরং এক অদ্ভুত মায়া। তুমি জানো মাহি, তুমি যদি জানতে সেদিন তুমি ঘুমিয়ে যাওয়ার পর আমি কতক্ষণ ধরে তোমার সেই ঘুমন্ত নিষ্পাপ চেহারা দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে একদম বাচ্চা শিশুর মতো লাগে, এতটা ভালোবাসি আমি তোমাকে। আর তুমি আমাকে ভয় পাও। আমি কি এতটাই ভয়ঙ্কর? মাহিরা চুপ করেছিল। তার বুকের ভেতর যেন শব্দ করে কিছু একটা ভেঙে পড়ছিল। সামিরের গলায় এই প্রথম এক ধরনের দুঃখ লেগেছিল, অভিমান আর ভালোবাসার মিশ্র আবেগ। সে বুঝতে পারছিল সামির তার চিরচেনা রাগী মানুষটি নয়। সে ভেতরে ভেতরে ভাঙছে, ভালোবাসার চাপে, প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কায়। সেদিন স্বাভাবিকভাবেই মাহিরা সামিরের সাথে কথা বলা শেষ করলো। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল মাহিরা। চোখে মুখে আজ এক চিলতে প্রশান্তি, তবে মুখে একটু ফেস ক্রিম দিয়েছে, হালকা চুল বেঁধেছে। হঠাৎই ফোনের পর্দায় সামিরের বার্তা। যথারীতি মেকআপিং শেষ তোমার? আজকে দেখছি সকালে উঠে অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে। মেকআপ করলে মেয়েদের সুন্দরই লাগে দেখছে। মাহিরার কপালে যেন ভাঁজ পড়ে গেল। সৌন্দর্য মানে কি শুধুই সাজগোজ? মানে আমার মেকআপ ছাড়া মুখটা দেখতে কি ভয়ঙ্কর? সে চটে গিয়ে রিপ্লাই দিতে চাচ্ছিল, এমন সময় সামিরের ভিডিও কল। এই লোকটা নাকি সারাদিন ব্যস্ত থাকে। আমায় 2 দিন কল করেনি এ বাড়িতে আসার পর থেকে। এখন দেখো কিছু সময় পরপরই ভিডিও কল করছে।
এখন কি তার আর কোনো কাজকর্ম নেই নাকি? কল রিসিভ করতেই সামির মিষ্টি গলায় বলল, তুমি জানো মেয়েদের মুখে মেকআপ ছাড়া অনেক সময় ভয়ঙ্কর লাগে। তাই নাকি? আর আপনি কতজন মেয়ে দেখেছেন যে এতটা আত্মবিশ্বাস নিয়ে এই কথা বলছেন? মাহিরার কণ্ঠে রাগ আর ঈর্ষার মিশ্র ঝাঁজ। সামির হেসে ফেলল, কাজ ঝাঁকিয়ে বলল, তুমি তো আজ আমার স্ত্রী, তোমার রাগ এবং আমার নিরাপদ আশ্রয়। এখন তো ভয় নেই আর তোমার, যত খুশি রাগ করো। মাহিরা ফোন রেখে দিতে যাচ্ছিল, তখনই সামির হালকা আদেশে সুরে বলল, ভালো করে ফ্রন্ট ক্যামেরা চালাও, দেখে তোমার ভয়ঙ্কর সৌন্দর্যটা। ফ্রন্ট ক্যামেরা চালু হতেই সামির স্থির হয়ে গেল। ক্যামেরার ওপাশে একটা মুখ, চোখে মুখে কোনো সাজ নেই, তবু যেন চোখ দুটি আকাশের মতো গভীর, ঠোঁটে একটুখানি রাগ আর গাল দুটো হালকা রক্তিম। তুমি জানো না মাহি, এই মুখটি আমার ভেতরটা ছুঁয়ে যায়। তোমার এই রাগ ভরা সৌন্দর্য, এটি আমার শান্তি। মাহিরা ভ্রুকুচকে বলল, তবে মেকআপ ছাড়া আমায় চিনতে পারেন কি করে আপনি? সামির হেসে উঠল, কণ্ঠে হাসির ঢেউ। তুমি তো পেছনের ক্যামেরায় ভিডিও কল করেছিলে, ভেবেছিলাম সামির দুরানি বুঝবে না। আহা, বউটাতে বড় চালাক। মাহিরা জবাব না দিয়ে ঠোঁট চেপে চুপ করে রইল। সামির তখন বলল, এই মুখটাই আমার চাই। মুখে যতই রাগ থাকুক না কেন, আমি জানি এর গভীরে আমার জন্য এক রাশ ভালোবাসা জমে আছে। মাহিরা এবার বলল, তাহলে শুনে রাখুন, আমি সাজি শুধুমাত্র আপনার জন্য। আমি যেমন আছি তেমনই থাকতে পছন্দ করি, সেটাও আপনার জন্যই। যেমন আপনি সবটা চিনতে পারেন ভেতরের আমাকে। সামির চেয়ারটায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো, ফোনটা বুকের কাছে টেনে আনলো আর হেসে বলল, আর এটাই আমার জয় মাহি। তুমি যেমন তেমনটি আমার ভালোবাসা। আমি তোমাকে আর ওই বাড়িতে বেশি দিন থাকতে দেব না, খুব তাড়াতাড়ি এখানে আমার কাছে নিয়ে আসবো। দৃশ্যান্তর। সকালের আকাশে নরম ছায়া মেঘে গলে পড়ছিল রোদ। সেই সময়টা যেন ঠিক কাব্যিক শান্তি আনার মতো মুহূর্ত। মাহিরা গরম পানিতে স্নান সেরে সদ্য বাথরুম থেকে বেরিয়েছে। ভেজা চুলে নরম তোয়ালে জড়িয়ে ধীরে ধীরে মাথা মুছছিল সে। পরনে ছিল একটি আরামদায়ক সালোয়ার কামিজ। ঘরের ভেতরকার সাজে স্বস্তির ছোঁয়া। ঠিক তখনই সামির তার ঘরে প্রবেশ করলো। তাকে হঠাৎ সামনে দেখে মাহিরা থমকে গেল। বিস্ময় আর অপ্রস্তুতির মিলিত অনুভূতির ছাপ ফেলল তার চোখে। তুমি এখানে? মাহিরার কণ্ঠে ভয়ের ছায়া। ঘরের দরজাটা খোলা, ভেতর থেকে লক করোনি তুমি। আমি না এসে যদি এখন অন্য কেউ এসে পড়তো। কথা শেষ হওয়ার আগেই সামির তার কবজি টেনে তাকে কাছে টেনে নিল। একটা মৃদু সুগন্ধ লেগেছিল মাহিরার শরীরে, যেটা সামিরকে এক অদ্ভুত ঘরে টেনে নিয়ে গেল। তার চোখে মুখে ছায়া পড়ল একটা না বলা তৃষ্ণার। তার ঠোঁট ধীরে ধীরে নেমে এলো মাহিরার মুখের কাছাকাছি। প্রতিটা আঙ্গুলের স্পর্শ, প্রতিটা নিঃশ্বাস যেন জেগে উঠছিল অন্য এক কল্পলোকের অনুভবে। মাহিরার বুকের ভেতর শব্দহীন বজ্রপাত হচ্ছিল। তার মুখ থেকে কেবল একটা করুণ অনুরোধ বেরিয়ে এলো, সামির দয়া করে না। কিন্তু সামির যেন শুনতেই পেল না সে অনুরোধ। তার ঠোঁট চলে গেল মাহিরার ঠোঁটে। দীর্ঘ এক মুহূর্তের জন্য স্থির হয়ে থাকলো সেখানে। ভালোবাসা, অভিমান, তীব্র আকাঙ্ক্ষা আর ভেতরকার যুদ্ধ যেন একসঙ্গে মিশে গেল সেই চুম্বনে। মাহিরার চোখের কোণে জমে উঠল অশ্রু। স্পর্শের বিপরীতে এক গভীর সংশয়। তখনই সামির থেমে গেল। কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করল সে। মাহিরা, আমি আর পারছি না। তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি চাই তুমি আমার হও, কিন্তু আমি চাই সেটা হোক তোমার সম্মতিতে। মাহিরা হতভম্ব, কণ্ঠ কাঁপছে, মনে হাজারো দ্বন্দ্ব। কিন্তু সামির, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি, আমি কিভাবে? সামির নীরবে দূরে সরে গেল কিছুটা। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল সে, যেন নিজেকেই বোঝাচ্ছিল কিছু। পড়াশোনা একদিন শেষ হবে মাহিরা, কিন্তু আমি চাই তুমি এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হও। তোমার প্রস্থান শুরু হোক আমার জীবনের দিকে। আমি ওর অপেক্ষা করতে পারছি না। এই বলে সামির ঘর থেকে বেরিয়ে গেল। আর তার পেছনে দাঁড়িয়ে রইল মাহিরা, অশ্রু সজল চোখে, কাঁপা হৃদয়ে। মাথার ভেতরে বারবার বাজছিল সামিরের শেষ কথা। সামির অফিসে বসেছিল, সামনে খোলা ল্যাপটপে চোখ রেখেছিল বটে, তবে মনটা অন্য কোথাও যেন ঘুরছিল। অফিসের কাজ ঘেরা দেয়ালের বাইরে ছড়িয়ে থাকা ব্যস্ত শহরের শব্দরাশি মাঝে মাঝে তার মনোযোগ কেড়ে নিচ্ছিল। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢুকলো কাইয়ুম।
সে এখন নতুন একটি ব্যবসা শুরু করেছে, একটি কোম্পানি, যার অন্যতম অংশীদার ছিল কাইয়ুম, তার শৈশব বন্ধু। কাইয়ুম, যার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সামিরের কিন্তু কখনো ভাইয়ের থেকে আলাদা ছিল না। কাইয়ুমকে দেখে সামির একগাল হাসলো। সে ল্যাপটপ বন্ধ করে কাইয়ুমের দিকে ঘুরে বসলো। এই ছেলেটা কি কখনো কাজ বাদ দিতে জানে না? কাইয়ুম নরম গলায় বলল। সামির হেসে বলল, তুমি যখন সারাদিন কাজ করো তখন কি আমি কিছু বলি? আমি যখন করি তখন তোমার এত রাগ হয়? এই কথা শুনে মজা ছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের চাপাও ছিল, যেটা কেবল ঘনিষ্ঠ মানুষই ধরতে পারে। সেই মুহূর্তে সামির ইন্টারকমের রিসিভারটা তুলে নিয়ে জিজ্ঞেস করলো, চা নাকি কফি? কাইয়ুম, কিছু লাগবে? সামির জিজ্ঞেস করলো কাইয়ুমকে। কফি এনো। এখনো তো কি ভাবছ? কাইয়ুম একটু কটাক্ষের হাসি দিয়ে সামিরের দিকে তাকালো। দূর, নতুন বছরের পার্টি। আমার কর্ম কর্ম ফার্ম হাউসে পার্টির নাম শুনেই বুঝতে পেরেছো, অ্যালকোহলও আছে আর বিয়ার। কাইয়ুম এক চোখ মেরে বলল। সামির কিছুটা অস্বস্তিতে পড়ল। আমার তো নিজের বিয়ের অনুষ্ঠানে লজ্জা লেগেছিল, এখন আবার এমন পার্টিতে কিভাবে যাবো বলো? আরে ভাই, সেই লজ্জা তো বউয়ের সামনে দেখাতে হয়, বন্ধুর সামনে না। কাইয়ুম এমন ভাবে বলল যেন ছাদ ফাটিয়ে দেয় নির্লজ্জতায়। পার্টি হবে দেরি রাত অবধি, পুরো ক্লোজ পার্টি। সব বন্ধু তাদের গার্লফ্রেন্ড বা স্ত্রীদের নিয়ে আসছে, তুইও ভাবিকে নিয়ে আয়। সামির একটু থেমে গেল। তার মুখে একটা দোটানার ছাপ স্পষ্ট হয়ে উঠল। পার্টিতে যাওয়ার বিষয়টা যতটা না কঠিন, তার থেকেও বেশি কঠিন ছিল স্ত্রীকে এভাবে বন্ধুদের সামনে নিয়ে আসা। যেন সে নিজেই এখনো প্রস্তুত নয় অন্যদের কাছে নিজেদের সম্পর্ক খোলামেলা করে তোলার। তবে কাইয়ুম আলাদা ছিল। সে শুধু বন্ধু নয়, ভাইয়ের মতো। তাদের সম্পর্ক এতটাই গভীর যে তার ঘরে প্রবেশ করা বা স্ত্রীকে দেখা কোনো অস্বস্তির কারণ নয়। তাছাড়া কাইয়ুম সামিরের বাসায়ও প্রায়ই আসতো। লাইবা আর ফারহানা তাকে আপন ভাইয়ের মতোই গ্রহণ করত। বিয়ের সময় সে দেশের বাইরে ছিল বলে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু সামির জানতো কাইয়ুম থাকলে বিয়েটা আরও প্রাণবন্ত হতো। সামির ভাবল কোনো সমস্যা হবে না। সে সামির দুরানির বউ, তার সাথে খারাপ ব্যবহার করা তো দূর, তার দিকে কেউ খারাপ নজরেও তাকাবে না। আর কিছু হলে আমি দেখে নিব। আমি আছি তো সব সময় মাহির রক্ষক হয়ে। আমি আমার জীবন দিয়ে হলেও মাহিকে আগলে রাখবো। সন্ধ্যার অন্ধকারে ধীরে ধীরে নামছিল, কিন্তু মাহিরার রূপ যেন আলোর মতো দীপ্তিমান হয়ে উঠেছিল। সে পরেছিল একটি মখমলের লম্বা কামিজ, যার সঙ্গে ঢিলা ঢালা কালো সালোয়ার। মাথায় ছিল একটি বড় কালো জাল ওড়না, যা পিছনে ঢেলে দেওয়া হয়েছিল অনবদ্য সৌন্দর্যের ছোঁয়ায়। কানে পড়া হীরার দুলগুলি যেন আলোর প্রতিফলনে তার সৌন্দর্যকে আরো প্রখর করে তুলছিল। চুল ছিল খোলা, কিন্তু কিছুটা সময় পর সে ধীরে ধীরে কাঁকড়া বেঁধে ফেলল। সামির চায় না মাহিরা খোলা চুলে বাইরে যাক। পোশাকটি কাইয়ুমের দেওয়া উপহার, আর এ নিয়ে তার মধ্যে মিশ্র এক অনুভূতি কাজ করছিল। ওনাটি আলাদা করে সামির নিজে সংগ্রহ করেছিল, কারণ মূল ড্রেসে কোনো দুপাট্টা ছিল না। সন্ধ্যার ডিনারের জন্য সে পুরোপুরি প্রস্তুত ছিল। মাহিরা মাথায় ওনাটি ঠিকঠাক করে নিল, কালো শালের আড়াল থেকে বেরিয়ে এলো প্রতিটি চলনে অনন্য আত্মবিশ্বাস। বাড়ির সামনে শেডে সামির অপেক্ষা করছিল। গাড়ি থেকে নেমে সে গভীর এক দৃষ্টিতে মাহিরার দিকে তাকালো, তারপর গাড়ির সামনে দরজাটা খুলে দিল তার জন্য। সেই দৃষ্টিতে ছিল প্রশ্রয়, গর্ব আর এক ধরনের নীরব দাবি। বাইরের আবহাওয়া ছিল ভারী কুয়াশাচ্ছন্ন, চারপাশে সাদা কুয়াশা মোড়ানো, যেন আকাশ আর পৃথিবীর মাঝখানে এক রহস্য জমে আছে। গাড়িতে ওঠার সময় সামির হাত বাড়িয়ে মাহিরার হাতটা নিজের মুঠোয় নিল। মাহিরার গাল জুড়ে সামিরের স্নিগ্ধ আবেগের আলো ছড়িয়ে পড়ছিল। গাড়িটি ছুটে চলল শহরের ব্যস্ততা পেরিয়ে এক অনন্য গন্তব্যের দিকে। একটু পরে এক অত্যাধুনিক ও বিলাসবহুল হোটেলের সামনে এসে থামল গাড়ি। হোটেলের কর্মচারী গাড়ির দরজা খুলে সম্মান জানিয়ে সামিরের কাছ থেকে চাবি নিল। মাহিরা নিজেই দরজা খুলে নেমে এলো, আর সামির তার হাত ধরে হোটেলে ঢুকে গেল। যদিও আগে অনেকবার মাহিরাকে নিয়ে ডিনারে গিয়েছিল সামির, কিন্তু আজকের জায়গাটা ছিল আলাদা। প্রথমবারের মতো সে এখানে এনেছে তাকে। জায়গাটা যেমন রাজকীয় তেমনই সংবেদনশীল।
সেখানে দেশজুড়ে বিখ্যাত ব্যবসায়ী, সরকারি গুরুত্বপূর্ণ অতিথি, মন্ত্রীদের আনাগোনা ছিল। সামির ছিল একজন প্রগতিশীল ব্যবসায়ী, কিন্তু মাহিরার চোখে আজ সে ছিল সেই মানুষ যে তার পৃথিবীকে আরামদায়ক নিরাপত্তায় মুড়ে রেখেছে। একটি নিরিবিলি আর মনোমুগ্ধকর টেবিলের দিকে নিয়ে গেল সামির মাহিরাকে। টেবিলের পাশে লেখা ছিল ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস সামির। টেবিলটি ছিল মোমবাতির আলোয় সাজানো। চারপাশে উঁচু স্ট্যান্ডে বড় বড় মোমবাতি জ্বলছিল। আলো ছায়ার খেলা সৃষ্টি করছিল বাতাসে। হালকা সুরে বাজছিল মনোমুগ্ধকর মিউজিক। সেই সুর যেন সময়কে থমকে দিয়েছিল কিছুক্ষণের জন্য। মাহিরা এক পলক সামিরের দিকে তাকিয়ে রইল, চোখে গভীর কৃতজ্ঞতা আর কিছু না বলা অনুভব। যেন বলছে, তুমি না থাকলে আমি এতটা আলোর মাঝে আসতে পারতাম না। তুমি কখনো আমার কাছে চলে আসো, আবার কখনো তোমাকে দেখে মনে হয় তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ। সামিরের গলায় এক নিঃশব্দ হাহাকার। এই যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা স্বর। তার চোখ দুটি নিবদ্ধ ছিল মাহিরার চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে। তুমি জানো মাহিরা, আমার জীবন সুন্দর শুধু এর জন্যই যে তাতে তুমি আছো। তার কণ্ঠে ছিল প্রশান্ত প্রেম, অথচ দৃষ্টিতে এক ধরনের ক্লান্ত আত্মসমর্পণ। তোমার মুখটা যখন দেখি মনে হয় এই পৃথিবীতে এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য। তোমার এই বিশাল সারল্য মাখা চোখ আর তোমার সেই নিষ্পাপতা যা তোমাকে আলাদা করে দেয় হাজারো নারীর ভিড় থেকে। সামির তার হাতটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে রাখল। মাহিরা তখনও চোখ তুলে তাকায়নি। তার গাল লজ্জায় রং ধরছিল, যেন বসন্তের লাল শিমুল তার মুখে বসে আছে। সামির গভীর নিঃশ্বাস ফেলল। তুমি যখন লজ্জায় চোখ নামিয়ে ফেলো, তোমার গাল রসে টইটম্বর হয়ে ওঠে, তখন মনে হয় এই অধিকার শুধু আমারই প্রাপ্য। হঠাৎ ওয়েটার এসে পড়ায় সামির সংযত হলো, হাত সরিয়ে নিল। ডিনার শেষে দুজনে হোটেল থেকে বের হচ্ছিল। ঠিক তখনই সামিরের ফোন বেজে উঠল। ফারহানা কল করছে। এখন কেন কল দিচ্ছে সামির একটু অবাক হলো। সে মাহিরাকে ইশারে এক পাশে দাঁড়াতে বলল আর নিজে ফোন রিসিভ করলো। কথা বলতে বলতে সামিরের দৃষ্টি গিয়ে পড়ল মাহিরার দিকে, আর সেই দৃষ্টিতে এক ঝড়ো বদল ঘটল। মাহিরার পাশে এক তরুণ দাঁড়িয়ে কথা বলছে, হাতে মোবাইল, আর সে মাহিরার ছবি তুলছে। সামিরের রক্ত যেন মুহূর্তেই ফুটে উঠল। তার চোখ রাগে লাল হয়ে উঠল। সে থমথমে পায়ে এগিয়ে গেল সেই ছেলেটির দিকে। ঘটনাটা এইরকম, ছেলেটি কিছু বন্ধুর সঙ্গে হোটেলে ঢুকেছিল। চোখে পড়ল এক অপরূপা তরুণীর দিকে, মাহিরা। সে হতভম্ব হয়ে তাকিয়েছিল। সামিরকে প্রথমে একটু সরে গিয়েছিল। যখন তারা মাহিরাকে একা দেখল, তখন বন্ধুদের সঙ্গে এই মেয়েটাকে দেখ, কি অপরূপ, দাঁড়া একটা ছবি তুলি। এগিয়ে এসে একটা ছবি তুলে নিল পাশ থেকে। তারপর মোবাইলে বন্ধুদের দেখাতে শুরু করলো। এরপর সে সামনের ক্যামেরা অন করে মাহিরার অনুমতি ছাড়াই তার সঙ্গে একটি সেলফি তুলে নিল। মাহিরা বুঝে ওঠার আগেই ছেলেটি ছবি তুলে ফেলেছে। সেই মুহূর্তে সামির ছেলেটির পাশে এসে দাঁড়ালো, চোখে দাবানল। সে ছেলেটির মোবাইল কেড়ে নিয়ে দেখল ছবির ফ্রেমে মাহিরা আর ছেলেটির সেই সেলফি। সামিরের পুরো শরীর যেন আগুনের আগ্নেয়গিরিতে পরিণত হলো। সামির পাগলের মতো আচরণ করছিল। কিভাবে একজন অপরিচিত ছেলে তার মাহিরার এত কাছে গিয়ে ছবি তোলে? তার চোখে যেন আগুন জ্বলছিল। এক মুহূর্ত সময়ও নষ্ট না করে সামির ছেলেটিকে শক্তভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর তার মোবাইল কেড়ে নিয়ে সজোরে মাটিতে ছুঁড়ে মারল। মোবাইলটি মুহূর্তেই চৌচির হয়ে গেল। কিন্তু তাতেই থামেনি সে। সামিরের হাতে যেন পাথর ভাঙার ক্রোধ জমেছিল, যা ওই ছেলেটির মুখের উপর বৃষ্টির মতো নেমে এলো। ছেলেটির বন্ধুরা সামিরকে থামাতে এগিয়ে এলো, কিন্তু তারা কোনোভাবেই সামিরের উগ্রতা সামলাতে পারল না। তার রাগ যেন পাহাড় ভাঙা স্রোতের মতো ছিল। হোটেলের অন্যান্য অতিথিরা বিস্ময়ে তাকিয়ে রইল। মাহিরা এক কোণে কেঁপে কেঁপে দাঁড়িয়েছিল। সামিরের চোখে যে রূপ সে দেখেছিল তা ভয়ঙ্কর। সে এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে কিছু বলারও সাহস পেল না। হঠাৎ হোটেলের নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দিতে চাইল, কিন্তু সামির তাদের ধমক দিয়ে পাশ কাটিয়ে মাহিরার হাত শক্ত করে ধরে টান দিয়ে বাইরে বেরিয়ে এলো। কোনো কথা নয়, শুধু উত্তাল নিঃশ্বাস, আগুন ছড়ানো চোখ আর কাঁপতে থাকা মাহিরা। গাড়িতে উঠেই সামির ইগনিশনের চাবি ঘুরালো। গাড়ি যেন তার রাগের প্রতিচ্ছবি হয়ে ছুটে চলল।
ভিতরে এসে মাহিরা সামিরের উন্মত্ততা দেখে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তার কণ্ঠ শুকিয়ে আসছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে কাঁপা কাঁপা গলায় সে বলল, সামির, আমি জানতাম না সে এমনটা করবে। আমি তো কিছু বলার আগেই। কথা শেষ হতেই সামির গর্জে উঠল, থামো, একটা বাজে কথা বলবে না, নয়তো এই গাড়িটাকে আজই ধ্বংস করে ফেলবো, আর সাথে নিজেকেও। তার আগে গলার শব্দ ঘন হয়ে আসছিল। মাহিরা চোখ বুঝে গেল। তার মুখ নিঃশব্দে কাঁপছিল। শেষমেশ সামির গাড়ি থামালো মাহিরাদের বাসার গেটের সামনে। একটি শব্দও না বলে একবারের জন্য তার দিকে না তাকিয়ে দরজা খুলে দিল। মাহিরা ধীরে নেমে গেল। পা যেন শরীরের ভার নিতে পারছিল না। গেটের সামনে দাঁড়িয়ে সামিরকে এক ঝলক দেখল, কিন্তু তিনি তাকালেন না। গাড়িটি ছুটে চলে গেল অন্ধকারে। বাড়ির ভিতরটা ছিল নিস্তব্ধ। তালহা তখনও বাড়ি ফেরেনি। রাফিয়া তার রাগ নিয়ে ঘরে বসেছিল। বাবা মা ঘরের মধ্যে দরজা বন্ধ করেছিলেন। মাহিরা নিঃশব্দে সিঁড়ি বেয়ে তার ঘরে ঢুকল। দরজা লাগিয়ে যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন কেবল নিজেরই চোখে চোখ পড়ল। চোখে অশ্রু, মুখে লজ্জা, আর বুকে এক অজানা ভয়। সে হঠাৎ এক গভীর কান্নায় ভেঙে পড়ল। এই ভালোবাসা যদি এমন হয়, তবে এ তো বয়ে আনে কেবল আগুনের বৃষ্টি। সামির বাড়ি ফিরে নিজেকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছিলেন, তবুও ভিতরের আগুন যেন বরাবরই ছড়িয়ে পড়ছিল। বারান্দার কোনায় দাঁড়িয়ে ধোঁয়ার মেঘে নিজের ভাবনার অস্থিরতা চাপা দিতে চাইলেন। সিগারেটের ধোঁয়া যেন আস্তার রাগের সঙ্গে তাল মিলিয়ে ছুটছিল। মাহিরা কি এতই ছোট যে বুঝতে পারে না কার সঙ্গে কথা বলা উচিত আর কাকে এড়িয়ে যাওয়া উচিত? সে জানে না চারপাশে কত হিংস্র চোখ তার দিকে তাকিয়ে থাকে। এই পুরুষটা শুধুই দেখে, তারপর ছিঁড়ে খায়। সামিরের চোখে আগুন, অথচ অন্তরে অপরাধবোধ। সে হয়তো এই মুহূর্তে যা ভাবছে তা বাস্তবতা নয়, তবুও নিজেকে থামাতে পারছে না। অন্যদিকে মাহিরা তার ঘরে বিছানায় বসে ডান পাশ ঘেঁষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। তার চোখে যেন কুয়াশা, মনে হাজারো প্রশ্নের ঢেউ। আমি তো কিছু করিনি। আমি তো সেলফি তুলতে বলিনি। আমি তো শুধু চুপ ছিলাম। তাহলে সে কেন আমার উপর এত রেগে গেল? কি করেছিলাম আমি? সামিরের সেই গর্জন, চোখের আগুন, হাতের আঘাত, সব কিছু মিলিয়ে তার হৃদয়ে এক অজানা ভয় বাসা বেঁধেছে। ভয় সে আর কথা বলবে না, হয়তো সে দূরে সরে যাবে। এই ভেবেই চোখের জলে ভিজে সে ঘুমিয়ে পড়েছিল। 3 দিন পেরিয়ে গেছে। নীরবতা যেন গলা টিপে ধরেছে দুজনকে। তারা কেউই একে অপরের সাথে কথা বলেনি, কিন্তু দুজনেই জানতো এই দূরত্ব, এই চুপচাপ অভিমান একসময় ফেটে পড়বে। সামির জানতো তাকে প্রথম এগোতে হবে, কিন্তু তার অহংকার আর অপরাধবোধ মিলে মিশে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করেছে। সে জানতো সে রেগে গিয়েছিল, কিন্তু মাহিরা তো ছোট। সে তো এখনো জীবন চিনতে শেখেনি। রাতের ঘুমে চোখ বন্ধ করেও সামিরের মনে বাজছিল একটি কষ্টের শব্দ। আমি কি খুব বেশি করে ফেলেছিলাম? সেদিন মাহিরা ভয়ে কাঁপছিল, আর আমি তো সেই ভয়ে তাকে দিয়েছিলাম। তার বুকের ভেতর হঠাৎ একখণ্ড শূন্যতা জন্ম নেয়। সে ভাবল, কতবার আমি তাকে ভয় পাইয়ে দিয়েছি, অথচ আমি তো তার কাছে আশ্রয় হতে চেয়েছিলাম। মাহিরার কলেজের ছুটির দিন শেষ। আজ আবার ক্লাস শুরু। সে আজ একটু বেশি সময় নিয়ে প্রস্তুত হলো। সাজে খুব একটা বাড়াবাড়ি নেই, তবে চোখে মুখে যেন এক অদ্ভুত আবেগ খেলা করছে। যেন কারোর সাথে হঠাৎ দেখা হবে, আর সেই দেখা তার সমস্ত অভিমানকে ভেঙে দেবে। ডাইনিং রুমে ঢুকে সে তালহার দিকে তাকিয়ে বলল, ভাই, আমি রেডি। আপনি আমাকে কলেজে নামিয়ে দেবেন প্লিজ। তালহা তখন প্রাতরাশে ব্যস্ত ছিলেন। একটু অবাক হয়ে বললেন, কেন? সামির ভাই তো সবসময় তোমাকে নিয়ে যায়, এখন হঠাৎ? রাফিয়া পাশে বসে ঠোঁটে এক চিরচেনা কৌতুক নিয়ে বলল, আজকাল সামির তো তোমার থেকে ক্লান্ত হয়ে গেছে, তাই নয়? মাহিরার মুখ একটু শক্ত হয়ে গেল, কিন্তু গলায় স্পষ্ট কষ্ট লুকাতে পারল না। না, তিনি এখন অনেক ব্যস্ত অফিসের কাজে, তাই যাচ্ছেন না। তারপর তালহার দিকে একটু বকুনি সুরে বলল, ভাই, আপনি তো আমাকে অবহেলায় ফেলে রেখেছেন। দয়া করে আজকে আমার ছেড়ে যাবেন না প্লিজ। তালহা হেসে উঠে বলল, আর যাই কোথায়, আমার রাজকন্যা কখনো অবহেলায় পড়ে থাকতে পারে? তুমি গ্যারেজে যাও, আমি চাবিগুলো নিয়ে আসছি। মাহিরা গ্যারেজের সামনে গিয়ে দাঁড়ালো। তখনও তালহা আসেননি। ঠিক তখনই একটি চেনা শব্দে তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। একটি গাড়ি এসে ধীর গতিতে তার সামনে থামলো, আর গাড়ির জানালা দিয়ে সেই চেনা হাসিটা ফুটে উঠল। সামির। হৃদয় যেন ধুকপুকিয়ে উঠল। সে পেছন ফিরে হাঁটতে চাইল,
যেন ভুল করে তাকে সামনে এসে পড়া বলতে পারে। কিন্তু তক্ষুনি সামির গাড়ি থেকে নেমে এসে ধীরে ধীরে তার সামনে দাঁড়িয়ে পড়লেন। তার কাঁধে হালকা ছোঁয়া দিয়ে নরম গলায় বললেন, মাহিরা, আমাকে তোমার কলেজে পৌঁছে দিতে চাও? তালহা ভাই তো এখন ব্রেকফাস্টে ব্যস্ত। মাহিরা একটু নার্ভাস হয়ে বলল। না না, আপনি বিরক্ত হবেন, আমি ভাইয়ার সঙ্গে যাব। সে সময় তার চোখে মুখে এক অপার নির্দশতা খেলা করছিল। সামির একটু নিচু স্বরে কিন্তু দৃঢ় ভঙ্গিতে বললেন, বিকৃত হওয়ার অধিকার তো আমি বহু আগে হারিয়ে ফেলেছি। এখন শুধু তোমার কাছাকাছি থাকতে চাই। যদি পারো তবে একটু অভিমান না রেখে গাড়িতে বসে যাও। গলায় ছিল না আগের রাগের সুর, বরং এক গভীর শান্তি, অনুতাপ আর প্রশ্রয়ের পরশ। সামির গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে বসে মাহিরার দিকে তাকিয়ে অপেক্ষা করলেন। মাহিরা একবার দাঁড়িয়ে রইল, নিজের মনকে বোঝালো। সে জানে সামির তাকে ছেড়ে যাবে না, তাই সে চুপচাপ গাড়ির দরজা খুলে বসে পড়ল। হয়তো এই যাত্রায় তাদের অভিমানের দেয়ালে প্রথম ভালোবাসার নরম ছোঁয়া এনে দেবে। সামির গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছিল। গাড়ির ভেতরে নেমে এসেছিল এক চাপা নীরবতা, যেন এই নীরবতাতেই জমে আছে গত কয়েকদিনের অব্যক্ত অভিমান, অপমান আর ভুল বোঝাবুঝি। মাহিরা কিছু বলতে পারছিল না, আবার এই নীরবতায় আর বসেও থাকতে পারছিল না। হঠাৎ গাড়িটি কলেজের পথে না গিয়ে অন্য এক অচেনা রাস্তা ধরল। মাহিরা চমকে উঠেই বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সামির এক গম্ভীর সুরে উত্তর দিল, কিডনি বিক্রি করতে।